আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের 6 সদস্য। 11 দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। আমেরিকা নিয়ে বিভিন্ন সময় যে বক্তব্য দিয়েছে সেটার একটা রেজাল্ট তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই পাইছেন। এবার বাকিটা হচ্ছে কাদের এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের উপরে আমেরিকার খেলাটা শুরু হয়েছে। সরকারের পতনের পর তার মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। অনেকে ভয়ে দেশের ভেতরেই আত্মগোপনে চলে যাচ্ছেন। সম্মানিত দর্শক, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম বাংলাদেশের জীবন্ত। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। এইমাত্র পাওয়া খুবই গরম খবর, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, এত সময় আপনারা শিরোনাম দেখেছেন, এখন আপনাদের দেখাবো বিস্তারিত। দর্শক, আপনারা জানেন যে 5 আগস্ট আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে এই দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন দিল্লিতে। দর্শক মণ্ডলী, এই বিষয়টুকু আপনারা ভালো জানেন যে আমাদের বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল এই সরকার পতনের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে তিনি অবস্থান নিয়েছেন দিল্লিতে। আসলে দিল্লিতে থাকার কারণে কিন্তু ভারত প্রতিটা দেশের কিন্তু গলার কাটা হয়ে পড়ছেন। ভারতের উপরে চাপ সৃষ্টি হচ্ছে কেন, এখনো পর্যন্ত হাসিনাকে সেই দিল্লিতে অবস্থান রেখেছেন। দর্শক মণ্ডলী, কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোনোভাবে থেমে নেই। তিনি কিন্তু উচ্চ স্বরে এখনো পর্যন্ত কথা বলে যাচ্ছেন। তিনি তার ভিতরে কোনো সহানুভূতিতা বা কোনো কিছু নাই। তিনি কিন্তু একের পর এক তিনি তার কণ্ঠ উচ্চস্বরে তিনি কথা বলে যাচ্ছেন এবং তিনি বারবার বলছেন যে আমি বাংলাদেশে ফেরত আসবো এবং বাংলাদেশের সাধারণ মানুষও চায় তিনি বাংলাদেশে ফেরত আসুক এবং তার একটা বিচার ব্যবস্থা হোক। দর্শক মণ্ডলী, এ বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্য তিনিও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আরো অন্যান্য বিশিষ্ট আলোচক তারাও এ বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, মূল ভিডিওয়ে যাব। যে বর্তমানে ভারতে যে শেখ হাসিনা আছেন এই বিষয় নিয়ে বর্তমানে রাজনৈতিক অবস্থানে কি আলোচনা চলছে, তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। গেল এক সপ্তাহ আগেও সারা বিশ্বটাই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন এমপি, মন্ত্রী, নেতা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার জন্যই অনেকটা খবর ছিল। পৃথিবীর যে প্রান্তে যেত সেলুট, সালাম, অনেক কিছুই পাইতো। কিন্তু আজকে দেখেন, সময় যখন খারাপ যায় তখন খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আজকে ভারতে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। পৃথিবীর কোনো দেশ এই মুহূর্তে তাকে পলিটিক্যালি আশ্রয় দিচ্ছে না। দিন শেষে ভিসা নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন। এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগকে ডুবানোর জন্য যেই সকল অথর্ব মন্ত্রীরা দায়ী, তাদের মধ্যে ওবায়দুল কাদের একজন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও কিন্তু আরেকজন। এছাড়া আরো কিছু মন্ত্রী আছে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে জনগণের ভাষাটাকে ভুলে গিয়ে প্রশাসনকে ব্যবহার করে যে ভাষা ব্যবহার করেছে, আজকে তারা বুঝতেছে নিজের দেশ কি জিনিস। দেশ ছেড়া পালাইয়া এখন দেশে দেশে আশ্রয় তারা ট্রাই করতেছে। বস্তাভর্তি টাকা আছে, কিন্তু আজকে নিজেদের আশ্রয় নিয়ে কি পরিমাণ অসহায়। এর মধ্যে আমেরিকা নিয়ে বিভিন্ন সময় যে বক্তব্য দিয়েছে সেটার একটা রেজাল্ট তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই পাইছেন। এবার বাকিটা হচ্ছে কাদের এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের উপরে আমেরিকার খেলাটা শুরু হয়েছে। অলরেডি আমরা যতটুকু সর্বশেষ তথ্য পাচ্ছি যে সাধারণ সম্পাদক এবং কি বলা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা দুইজন সম্ভবত এই মুহূর্তে আপনার দুবাইয়ে অবস্থান করছে। তো দুবাই তো তাদের গন্তব্য না, সেখান থেকে তারা ইউরোপের বিভিন্ন দেশে ঢোকার জন্য আপনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সর্বপ্রথম নাম আসছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা প্রবেশ করার ট্রাই করতে পারে, কারণ তাদের পরিবার অনেকেই ওইসব জায়গায় আছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে আপনার যুক্তরাষ্ট্র আপনার অন্য একটা ভূমিকায় চলে গেছে। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে যে বিক্ষোভ এবং এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অর্থমন্ত্রী ইয়েলেনকে একটা চিঠি পাঠিয়েছে কারা, মার্কিন কংগ্রেসের 6 জন শক্তিশালী যারা সদস্য আছেন তারা। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন এই আইন প্রণেতারা। চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস জন হলেন, জেমস পি ম্যাকগরবান এবং অল গ্রিন। তারা এই চিঠির মধ্যে কি লিখেছে,
কংগ্রেসের উভয় পক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলছেন তারা তো উভয় কক্ষে আছেন, কারণ তারা শক্তিশালী প্রতিনিধি। আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করেছিল আওয়ামী লীগ। পরবর্তী সময় সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর অসংগতিপূর্ণ বেআইনি বল প্রয়োগ করেছে। রাবার বুলেট, ছড়রাগুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানি গ্যাসের শেল এবং তাজা গুলি ছুড়েছে। এইসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নের অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহিতার আওতায় আনেনি শেখ হাসিনা। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছেন, তবু তাদেরকে জবাবদিহিতার প্রয়োজন রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস তারা বলছে যে এদেরকে আইনের আওতায় ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আহ্বান জানিয়েছে কংগ্রেস সদস্যরা। মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তাদেরকে স্যাংশন দেয়, আমেরিকাতে যেন প্রবেশ করতে না পারে। আর এজ এ কি বলা যায়, আমরা সার্কামস্টেন্স আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কাউকে স্যাংশন মাইরা বসে, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ বা যুক্তরাজ্য তাদেরকে কিন্তু আশ্রয় দেয় না। আর যেখানে শেখ হাসিনা নিজেই আশ্রয় পাচ্ছেন না, ওনার ছেলে নাতি পতি অনেকে তো ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেন, বাট তিনি এই মুহূর্তে সেখানে ভিসা পাচ্ছেন না, তো বাকিদের অবস্থা কি হবে? সেটিতে উল্লেখ করা হচ্ছে 15 জুলাই সহিংস দমনের পর শেখ হাসিনা কারফিউ জারি করেছিলেন, ইন্টারনেট বন্ধ ছিল। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করেছিল। আর বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এর দায়ভার আসাদুজ্জামান খান কামালের উপর। আর বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠিয়েছিল ওবায়দুল কাদের, সেই সঙ্গে দেখামাত্র গুলির নির্দেশও তিনি দিয়েছিলেন। সরকারের পতনের পর তার মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। অনেকে ভয়ে দেশের ভেতরেই আত্মগোপনে চলে গেছেন। শুধু মন্ত্রী, এমপি নয়, বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও ভয়ে আত্মগোপনে গেছেন। এই তালিকায় আছেন আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমের বরাত বলছে, গত 14 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 27 দিনে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত 10 জন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। এদিকে সরকার পতনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের বেশ কিছু প্রভাবশালী আমলা। ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে সচিবরা মহা আতঙ্কে রয়েছেন। তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। পদোন্নতি বঞ্চিতরা তাদের সামনে পেলে অপমান অপদস্থ করবেন এমন ভয়ও রয়েছে তাদের মধ্যে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও পালিয়ে বেড়াচ্ছেন। খোঁজ নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। পালিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গত 53 বছর গভর্নর পদে দায়িত্ব পালনকারীদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, আব্দুর রউফ তালুকদারই একমাত্র গভর্নর যিনি সরকার পতনের পর লাপাত্তা হয়েছেন। শেষ পর্যন্ত অজ্ঞাত স্থান থেকেই শনিবার অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান প্রবল প্রতাপ দেখানো এই গভর্নর। এছাড়া দেশ ও দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকজন ব্যবসায়ী, বিচারপতি ও উচ্চপদস্থ আমলা। 11 দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সাথে বৈঠক শেষে একথা জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুলিশ ও র্যাবের প্রধানের উপস্থিতিতে আন্দোলনরতদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে পুলিশের জন্য একটি স্বাধীন কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছান তারা। এই কমিশনের অধীনেই পরিচালিত হবে পুলিশ বাহিনী। পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে। এই পোশাক পরে আর কাজ করতে চায় না বাহিনীর সদস্যরা। দ্রুতই মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা করে পরিবর্তন করা হবে পোশাক এবং লোগো। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আজ থেকেই সবাই কাজে যোগ দেবেন। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এর আগে তার কথা শুনবে সরকার। সম্মানিত দর্শক, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বাংলাদেশের এক জীবন্ত কিংবদন্তি। তাকে নিয়ে সমালোচনা আছে এবং সমালোচনা থাকাটাই স্বাভাবিক। এর কারণ হলো তিনি কাজ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। তার সব কথা, সব কাজ যে তার জন্য কল্যাণকর হবে বা তার পক্ষে যাবে তা নয়। তিনি যদি একেবারে কোনো কাজ না করে ঘরে বসে থাকতেন
তাহলে মহান স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান, সেই অবদানকে স্মরণ করে আমরা সবাই তাকে এক বাক্যে পীর মুর্শিদ হিসেবে মাথায় করে রাখতাম। কিন্তু তিনি যেহেতু রাজনীতি করছেন, রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, তিনি লেখালেখি করছেন, কথাবার্তা বলছেন এবং অনেক মতামত দিচ্ছেন, এবং তার সঙ্গে ভিন্ন মত অনেকেরই থাকতে পারে, এবং আমারও অনেক বিষয়ে ভিন্ন মত রয়েছে, এবং সেই ভিন্ন মত আমি বিভিন্ন সময় পোষণ করেছি। ফলে তার সঙ্গে আমার যে সম্পর্কটা কেমন আমি নিজে বুঝি না। এর কারণ হলো তিনি আগে টেলিফোন করতেন, আমাকে প্রশংসা করতেন, আবার একটা সময় তিনি আমার প্রতি রাগ করেছেন, অভিমান করেছেন, আবার তিনি আমাকে ভালোবেসেছেন, আদর করেছেন, যত্ন করেছেন। তো যেহেতু তিনি একজন জানো রাজনীতিবিদ, কাজেই তাকে নিয়ে কথা বলা যায়, তাকে নিয়ে যে কোনো কথা বলা যায়, এবং তাকে নিয়ে কথা বলতে আমার কোনো সমস্যা নেই, ভয়ও নেই। কিন্তু সমস্যা হলো যে যাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা নেই, রাজনীতি নেই, হোক সেটা কোনো বড় পদের অধিকারী, কোনো মহান বেসামরিক ব্যক্তি বা সামরিক ব্যক্তি, তার মধ্যে যদি পলিটিক্যাল অ্যাটিটিউড না থাকে তাহলে তাদেরকে নিয়ে আসলে কথা বলা যায় না। তো যাই হোক, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার ঐতিহাসিক যে পরিচয়, তাকে সবাই বাঘা সিদ্দিকী হিসেবে জানেন, এবং তিনি দীর্ঘদিন ভারতে নির্বাসিত ছিলেন, এবং হি ইজ দ্য অনলি ম্যান অ্যান্ড ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি। 75-এর 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন। এরপর তিনি সেই প্রতিবাদকে সশস্ত্র বিদ্রোহে তিনি রূপান্তরিত করার জন্য চেষ্টা করেছিলেন। তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা মানে যে কোনো অবস্থায় এই বঙ্গবন্ধুর জন্য তার যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা স্মরণ করে 75-এর 15ই আগস্টের পর তার ভূমিকা। পরবর্তীতে তিনি বাংলাদেশে আসেন, আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন, কিন্তু তার যে স্বাধীনচেতা মনোভাব, দৃঢ়তা, যেটিকে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে বেয়াদবি মনে করেন। দ্বিতীয়ত, তিনি যেহেতু রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর উত্তম, সেহেতু যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতে পালিয়ে গিয়েছিল এবং সেখানে গিয়ে ভাববাদী মুক্তিযোদ্ধা, চেতনার মুক্তিযোদ্ধা, এই পরিচয়ে এসে রাজনীতির বড় বড় পদ পদবীগুলো দখল করে গাল ঝুলিয়ে, ঠোঁট ঝুলিয়ে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ নিয়ে বড় কথাবার্তা বলেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী সঙ্গত কারণে তাদেরকে দেখতে পারেননি। ফলে তাদেরকে তিনি সমালোচনা করেছেন, তাদের সাথে তার বিরোধ ছিল। বড় বড় নেতৃবৃন্দ যারা রয়েছেন অনেকের সাথে তার বিরোধ ছিল, এবং এই লোকগুলো ধীরে ধীরে মাননীয় প্রধানমন্ত্রীর কান ভারী করে কাদের সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। এবং প্রায় একই জিনিস আমার ক্ষেত্রে ঘটেছে আমার রাজনৈতিক জীবনে, সেটা না বলে আমি কাদের সিদ্দিকী সম্পর্কে বলি। তো কাদের সিদ্দিকী একটা সময় এই দল থেকে বের হয়ে যেতে চান, চলে যান, এবং তাকে বিশ্রীভাবে অপমান করা হয়। ছাত্রলীগের ছেলেদেরকে লেলিয়ে দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ড্রেনের মধ্যে পিটিয়ে ফেলে তাকে পেটানো হয়। এরপর তিনি স্বতন্ত্র নির্বাচন করার চেষ্টা করেন, সেখানে তাকে আরেক দফা লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, এবং তাকে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে নানাভাবে নাজেহাল করার জন্য। কিন্তু তারপরেও তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা হারাননি, আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা হারাননি, এবং শেখ হাসিনা তাকে এত অপমান করেছেন, তিনি সবসময় শেখ হাসিনার বিপদের সময় তার পাশে তিনি দাঁড়ানোর চেষ্টা করেছেন, তার সাথে দেখা করার চেষ্টা করেছেন, এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। এবং একটা বিষয় মানে আমি ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধাশীল তার বিষয়ে, সেটি হলো শেখ হাসিনা বয়সে বছর খানিকের ছোট জনাব কাদের সিদ্দিকের তুলনায়, কিন্তু তা সত্ত্বেও কাদের সিদ্দিকী অসংখ্য লেখায় বারবার তাকে মায়ের মতো বড় বোন হিসেবে তিনি সম্বোধন করেছেন, এবং এটা অন্তর থেকে সেভাবে তিনি সম্মান করেছেন। এবং শেখ হাসিনা জানেন যে তিনি ছোট, কিন্তু তারপর তিনি তাকে ছোট ভাই হিসেবে, অর্থাৎ কাদের সিদ্দিকী বয়সে তার বড়, শেখ হাসিনা ছোট, এটা জানার পরেও তাকে ছোট ভাই হিসেবে ওইভাবে তিনি তার বিপদের সময় তাকে তার যে ডাকনাম বজ্র, কাদের সিদ্দিকীর ডাকনাম বজ্র, সেই হিসেবে অসংখ্য চিঠিপত্র লিখেছেন যখন দিল্লিতে শেখ হাসিনা নির্বাসিত জীবনযাপন করেছেন এবং কাদের সিদ্দিকী কলকাতাতে নির্বাসিত জীবনযাপন করেছেন, এবং সেই অসংখ্য চিঠি তিনি ঐতিহাসিকভাবে ধারণ করেছেন, এবং অনেক চিঠির কপি তিনি বাংলাদেশ প্রতিদিনই তিনি ছাপিয়েছেন। তো এইগুলো তিনি নস্টালজিয়ার কারণে, এক ধরনের আবেগের কারণে, ভালোবাসার কারণে তিনি এই জিনিসগুলো প্রচার করেছেন। মন্ত্রী হওয়ার, এমপি হওয়ার কোনো কামনা বাসনা, লোভ তার মধ্যে কখনোই ছিল বলে আমার কাছে
কাছে মনে হয়নি। তিনি বাঁচতে চেয়েছিলেন, সম্মান চেয়েছিলেন, স্বীকৃতি চেয়েছিলেন, দ্যাটস অল, এতটুকু আমার কাছে মনে হয়েছে। আর তিনি যেখানে যে পদেই থাকেন না কেন, তিনি তার মতো করে স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করেছেন। একসময় জামাতের সাথে তো খুব ভালো খাতির ছিল, এটা অন্য কোনো কারণে নয়। জামাত যখন খুব বিপদগ্রস্ত ছিল, এবং বীরের ধর্ম হলো যখন যে বিপদে পড়ে, এমনকি তার সবচেয়ে বড় শত্রু, আজীবন শত্রু বিপদে পড়ে, তখন তিনি তার পাশে দাঁড়ান। এটা বীরের ধর্ম। এটা পৃথিবীর সমস্ত বীর, শিগাজি সালাউদ্দিন, জুলিয়াস সিজার থেকে শুরু করে নেপোলিয়ন বোনাপার্ট, আলেকজান্ডার, মানে এমনও ঘটনা ঘটেছে যে যুদ্ধ করেছে যার সঙ্গে হাজার হাজার সৈন্য মারা গিয়েছে, লাখ লাখ মানুষ মারা গিয়েছে, কিন্তু প্রতিপক্ষের বীরত্বে মুগ্ধ হয়ে তিনি মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে ক্ষমা করে দিয়েছেন। তো যেহেতু কাদের সিদ্দিকী একজন বীর, এই কারণে তিনি মাঝে মধ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন, এবং কখনো কখনো জামাতের বীর মানে বিপদ বিপত্তিতে তিনি আবেগতাড়িত হয়েছেন। তিনি জামাতের পত্রিকায় লিখেছেন, নয়া দিগন্ত লিখেছেন, তারপরে দিগন্ত টেলিভিশনে তিনি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এটি নিয়ে মুক্তিযোদ্ধাদের মনে অনেক হাসাহাসি উদ্রেক হয়েছে, অনেকে অনেক বিরূপ মন্তব্য করেছেন যে কাদের সিদ্দিকী জামাতের কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু আবার সেই জামাত যখন অন্যায় করেছে, ভুল করেছে, বাড়াবাড়ি করেছে, তিনি কিন্তু অকথ্য ভাষায় জামাতকে গালাগাল দিয়েছেন, এবং এটাই বীরের ধর্ম। বীর কখনোই পরাভব মানে না, আজীবন কারো দাবিদারি করতে পারে না। এই প্রচন্ড রকম তারা বেয়াদবি করে, উদ্যত আচরণ করে, এবং কারো ভালো দেখলে সঙ্গে সঙ্গে সে সবকিছু ভুলে যায়, তার প্রশংসা করে, আর কারো মন্দ দেখলে সঙ্গে সঙ্গে তার সমালোচনা করে। এবং এই কাদের সিদ্দিকী, জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব প্রশংসা করেছেন, আবার গালাগালি দিয়েছেন। বেগম জিয়াকে প্রশংসা করেছেন, গালাগালি দিয়েছেন। জিয়াউর এরশাদ সাহেবকে প্রশংসা করেছেন, গালাগালি দিয়েছেন। এটা আমরা আপাত দৃষ্টিতে মনে হয় যে অস্থির প্রকৃতির, চিত্ত চাঞ্চল্য সম্পন্ন মানুষ, কিন্তু না, এটাই হলো বীর সিংহ হৃদয়ের মানুষের স্বাভাবিক চরিত্র। এবং বঙ্গবন্ধুর মধ্যে কিন্তু এই চরিত্রটা ছিল। তিনি এখানে সবর থেকে শুরু করে ফজলুল কাদের চৌধুরী যারা রাজাকার ছিলেন, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তার মন মানেনি। আবার তাদেরকে তিনি দয়া করেছেন, ক্ষমা করেছেন, এবং তাদের সঙ্গে আবার সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন, এবং তাদের পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন। বিষয়গুলো বললাম এই কারণে, আওয়ামী লীগের এই দুরবস্থা, যখন কেউ আওয়ামী লীগের নাম নিচ্ছে না, আওয়ামী লীগের অফিসের সামনে যাওয়ার মতো কোনো দুঃসাহস এখন আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী নেতার নাই, পদপদবিধারী নেতার নাই, ঠিক সেই সময়টিতে তিনি একাকি চলে গিয়েছেন 32 নম্বরে, এবং সেখানে গিয়ে বললেন যে এই 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন পাকিস্তান হানাদার বাহিনীরা পোড়ায়নি, জিয়াউর রহমানের জমানাতে এটাতে অগ্নিকাণ্ড ঘটেনি, অতীতে কখনো ঘটেনি, খালেদা জিয়ার জমানায় ঘটেনি। তো এই সময়টাতে এই বাড়িতে যে আগুন লাগলো, বলেন এই দৃশ্য দেখার আগে আমার যদি মৃত্যু হতো, এটা আমার জন্য গৌরবের বিষয় ছিল। আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি না। তিনি শেখ হাসিনা সম্পর্কে খুব সংক্ষেপে বললেন যে তার ব্যাপারে আমার অনেক অভিযোগ আছে, কিন্তু সেই জন্য এই বাড়িতে আগুন লাগানো, বঙ্গবন্ধুর মুরাল ভাঙা, বঙ্গবন্ধুর সেই ছবির উপর অবমাননাকর কর্মকাণ্ড করা, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। তো বাংলার মাটিতে এই সময়টাতে এই যে কথা বলা, এবং এই বৃদ্ধ বয়সে, তার বয়স এখন অনেক, শেখ হাসিনার চেয়ে যদি তিনি বড় হন, তার বয়স তো 80 বছর হয়ে গেছে। তো 80 বছর বয়সে তিনি এই যে কথা বললেন, বাংলাদেশের কে কি বললো বা না বললো, আমি মনে করি যে তিনি সঠিক কাজটি করেছেন। আমাদের অনেকের এই কাজটি করা উচিত। কাদের সিদ্দিকের মতো যাদের সাহস আছে তাদের যাওয়া উচিত, আর যাদের সাহস নেই তারা দূর থেকে এই কাজের জন্য নিন্দা প্রকাশ করা উচিত। দ্বিতীয়ত, কাদের সিদ্দিকের বড় ভাই লতিফ সিদ্দিকী, তিনিও আওয়ামী লীগের দুঃসময় আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছেন, সেই 60-এর দশক থেকে অনেক কিছু করেছেন। এবং 111-এর সময় এই লতিফ সিদ্দিকী সাহেব কি করেছেন, যেটি আমি নিজে সাক্ষী। কিন্তু দুর্ভাগ্য, এই দুই ভাইয়েরই দুর্ভাগ্য যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা লাভ করেছে, তাদের যে বীরত্ব, ঔদত্য, যেটাকে আওয়ামী লীগ বীরত্বকে ঔদত্য মনে করে, তাদের স্পষ্টবাদী থেকে আওয়ামী লীগ বেয়াদবি মনে করে, এবং তাদের কর্মকাণ্ডগুলো, ভুল ভ্রান্তিগুলো, সালমান এফ রহমান যে কর্মকাণ্ডগুলো করেছে, দরবের যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই ব্যাপারে দেখা গেল যে তারা চোখ বুজে থেকেছে। আর লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই ব্যাপারে তারা একেবারে চোখে, মানে পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ, সেই বড় টেলিস্কোপ লাগিয়ে তারা খোঁজার চেষ্টা করেছে কোথায় কাদের সিদ্দিকী দুর্নীতি করেছে, কোথায় লতিফ সিদ্দিকী দুর্নীতি করেছে। কিন্তু আজকের এই পরিণতিতে এসে আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি, তারা যদি মনে করে যে আসলে কাদের সিদ্দিকীদের মতো স্পষ্টবাদী মানুষেরও দলে প্রয়োজন রয়েছে,
এদের ছাড়া আসলে দলে ব্যালেন্স থাকে না। এই ধরনের কাদের সিদ্দিকী যাকে তথাকথিত আওয়ামী লোকজন তাকে বেয়াদব বলে তারা সম্বোধন করেন, দলের মধ্যে যদি এরকম ডজন খানেক বেয়াদব থাকতো তাহলে শেখ হাসিনার আজকের এই পরিণত হতো না। এস আলম আর দরবেশ, হাসান মাহমুদ, পলক, ঝলক এই সমস্ত নাম আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের তালিকায় আসতো না। পার্লামেন্টে গিয়ে যদি কাদের সিদ্দিকী বসা থাকতেন, তাদের সামনে সালমান এফ রহমান বসবেন, এই সাহসই তার হতো না। কাদের সিদ্দিকী যদি গণভবনে বসা থাকতেন ড্রয়িং রুমে, তার সামনে দিয়ে প্রধানমন্ত্রী রুমে ঢুকবেন, এই সমস্ত লোক এই জিনিস কল্পনাই করা যায় না। আমি ক্ষুদ্র মানুষ, আমার সামনে তো এদের সমস্ত লোকজন, সালমান এফ রহমান থেকে শুরু করে এই যে পলক, হাসান মাহমুদ, এরা পার্লামেন্টও আমাদের সামনে বসতে পারেননি, আর প্রধানমন্ত্রীর রুমে ঢোকা তো দূরের কথা, মানে ধারের কাছেও সেভাবে যেতে পারেননি। তো আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, একেবারে বাচ্চা ছেলে, 2009 সনে বলতে গেলে আমার নাক দিয়ে দুধ গলতো। তো আমার কারণে যদি আওয়ামী লীগের এরকম একটা অবস্থা তৈরি হয়, কাদের সিদ্দিকীদের মতো মানুষ, লতিফ সিদ্দিকীদের মানুষের হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে আওয়ামী লীগের যে অর্বাচীন গুলো আওয়ামী লীগের সর্বনাশ করে একেবারে বঙ্গবন্ধু কন্যাকে পালিয়ে যেতে বাংলাদেশ থেকে বাধ্য করা হলো, বা তিনি বাধ্য হলেন, এই দৃশ্যের অবতারণা হতো না। শোকের মাস আগস্ট, সব মানুষ উল্লাস করছে, কিন্তু বুঝতে হবে যে বাংলাদেশের 35% লোক আওয়ামী লীগ করে, যারা বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসে, এবং তিনি এই স্বাধীন বাংলাদেশের স্থপতি। তার মৃত্যুর মাস আমরা যেন আনন্দের অতি সহ্যে কারো আবেগে হাত না দিই, অসম্মান না করি। যেভাবে আওয়ামী লীগ ভুল করেছে, বিএনপিকে নিয়ে খেলতামশা করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করেছে, পাকিস্তানের গুপ্তচর বলেছে, এই সকল যে কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগ যেভাবে শোধ করলো, একইভাবে এখন যারা আছি আমরা আনন্দ করছি। আমরা যেন কোনো অবস্থাতেই যেই সত্যগুলো ইতিহাস দ্বারা প্রমাণিত, যে বিষয়গুলো ইতিহাস দ্বারা স্বীকৃত এবং মানুষজন যে বিষয়গুলো অন্তরে ধারণ করেছে, এইরকম কোনো বিষয়, এরকম কোনো আবেগ, এরকম কোনো অনুভূতিতে যেন আমরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে রয়েছেন, এই বিষয় নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কি এবং বড় বড় রাজনীতিবিদরা তারা এই বিষয় নিয়ে কি বলছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।